স্যার, আপনি কতগুলো মাল্চিং ম্যাটেরিয়ালের কথা বললেন, স্ট্র, পলিথিন, কচুরিপানা, এগুলো, কিন্তু আপনি এখন আমার কৃষক ভাইদের কোনটা স্যার? আপনার কাছ থেকে আমরা স্ট্রবেরি চাষের বিভিন্ন পদ্ধতির কথা শুনলাম, বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানলাম, এর দমন পদ্ধতি সম্পর্কেও জানলাম। এখন স্যার স্ট্রবেরি আপনাদের একটি সমস্যা হবে, ফল তো খুবই কালারফুল, রঙিন ফল। এটি মূলত ওই সময়টাতে, শীতকালের এই সময়টাতে অন্যান্য খাবার না থাকার কারণে বুলবুলি এবং কাক এই জাতীয়, আসলে বুলবুলি খুব বেশি আসে, খুব কালারফুল ফল হওয়ার কারণে এটি আপনার কৃষক ভাইদের বলছি এটি খুব ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় যে বিক্রি করার আগে আপনি তুলতে যাচ্ছেন, বাট কাক অথবা বুলবুলি সেটাকে ঠোকর দিয়ে সে নষ্ট করে ফেলেছে। যদি হাসে, হাসবে সারা বাংলাদেশ। কৃষক বাঁচাতে, কৃষি সেবা দিতে এগ্রো 8 আছে পাশে পাশে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোলেম আক্তার শান্তা, এগ্রো 8 বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একটি লাভজনক, আকর্ষণীয়, দৃষ্টিনন্দন ফল স্ট্রবেরি চাষের কলাকৌশল নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন, উদ্যানতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, স্যারের কাছ থেকে জেনে নেই স্ট্রবেরি চাষের কলাকৌশল নিয়ে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যার, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই যে বাংলাদেশে স্ট্রবেরি চাষ সম্পর্কে। ওকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে স্ট্রবেরি একটি সুস্বাদু, পুষ্টিকর এবং লাভজনক ফল, যেটি আসলে মূলত শীত প্রধান অঞ্চলের ফল। আমাদের দেশের শীতটি কিন্তু ওই মোটামুটি যে সময়টা আছে, 2-3 মাস 4 মাস থাকে শীত, এই সময়ের মধ্যে এই ফলটি বাংলাদেশে চাষ করার উপযোগী। আচ্ছা। অল্প সময়ে ফলটা কৃষক হারভেস্ট করতে স্যার, পারে। কতদিন সময় লাগে? এটি মূলত ফুল ধরার পরে থেকে 1 মাসের মধ্যেই ফল হারভেস্ট করতে পারে, অর্থাৎ চারা লাগানোর পরে 2 মাস পরে তুলতে পারে। চারা লাগানোর 1 মাস পরে ফুল আসবে, তার 1 মাস পরে হলে আপনার ফলটা তুলতে পারবে। এটি মূলত অল্প সময় হচ্ছে আপনার, এটি এমন একটা জিনিস যেটি লাভজনক, অর্থাৎ বেশি দাম বিক্রি করতে পারতেছে। কালারফুল একটা ফ্রুট, এর চাহিদা বেশি, বাজারে খুব চাহিদা আছে, দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটা ফল। এর পুষ্টিগুণ আগুন যদি আপনি জানতে চান, আমি অবশ্যই আপনাকে এর বিস্তারিত বলবো। এটা আসলে পুষ্টিমান অনেক বেশি। এটি আসলে প্রচুর ভিটামিনস, মিনারেলসের মধ্যে থাকে। বিশেষ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যে কোনো কালার্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে। আর অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু মূলত আমাদের শরীরে অনেক কাজ করে। যেগুলো আপনার ফ্রি রেডিক্যাল থাকে, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোর সাথে ফাইট করে। তো আমাদের সকল মানুষের জন্য কিন্তু এটি খেতে হবে। এই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যে ফ্রুটসগুলো আছে, তার মধ্যে স্ট্রবেরি অন্যতম। এর মধ্যে ভিটামিনস আছে আপনার, ভিটামিন এ, বি, সি। ভিটামিন বির মধ্যে যেটি বলছি, ভিটামিন B9 যেটি, সেটি আসলে ফলেট নামে বা ফলেট যেভাবেই ডাকেন না কেন, প্রচুর পরিমাণে থাকে। আর এই ফলেটটা কিন্তু আপনার রক্তের ব্লাড সেল তৈরি করার জন্য খুবই কাজে লাগে, যেটি হার্টের জন্য দরকার। আর সুস্থ হার্ট চাইতে গেলে আপনাকে স্ট্রবেরি আপনাকে খেতে হবে, এটি আর কি। এর মধ্যে প্রচণ্ড মিনারেলসও আছে আমাদের প্রচুর। স্যার, বাংলাদেশে স্ট্রবেরি চাষের উপর গবেষণার অগ্রগতি সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে এই ফলটি বাংলাদেশে আসছে বেশ আগে, আপনার প্রায় 2000 সালের আগে আসছে। এরপর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, উদ্যানতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাই কাজ করেছে। এবং আমি কৃষক ভাইদের বলতে চাচ্ছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্যানতত্ত্ব বিভাগ একটি জাত বের করেছে, বাও নামে পরিচিত, বাও স্ট্রবেরি এক। কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ওনারা 2টি জাত বের করেছে বাই দিস টাইম, 2015 সালে একটা এবং তারও আগে 2007 সালের দিকে একটা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনারাও 2টি জাত বের করেছে। তার মানে জাতের দিক থেকে বাংলাদেশে আর কমতি নেই, অনেকগুলো জাত ইতিমধ্যে তৈরি হয়েছে। স্যার, এখন আপনার কাছে আমরা জানতে চাই যে স্ট্রবেরি চাষ পদ্ধতিটা কি হবে? ধন্যবাদ আপনাকে। জি স্যার। আসলে বাংলাদেশের এই শীতকালীন যে আবহাওয়াটা, এটি তো আমি আগেও বলেছি যে বাংলাদেশের স্বল্প সময় শীত হলেও এটা সুন্দর আবহাওয়া, যেটি স্ট্রবেরি চাষ করার জন্য। মূলত বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। এই ধরনের মাটিতে আসলে খুবই ভালো। এটা কাদা মাটি হওয়া যাবে না, যেটা এঁটেল মাটি বলি, অথবা বেলে মাটিও টাফ হবে, সেখানে খুব জটিল হবে। তবে দোআঁশ মাটিটাই হলো বেস্ট মাটি, খুব সুন্দর মাটি, যেটিতে মূলত অন্যান্য শাকসবজি যেটি হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, ইভেন আলু যেখানে হচ্ছে, এগুলো কিন্তু এই ধরনের মাটি। এই মাটিতে আপনার স্ট্রবেরি চাষ করা সম্ভব।
স্যার আপনি স্ট্রবেরি চাষের জন্য দোআঁশ মাটি উপযোগী এটা বললেন, এখন স্ট্রবেরি চাষের জন্য মাটি যে প্রস্তুত করবে সেটা কিভাবে করা যায় এবং তারা কিভাবে চারাটা লাগাবে, কোথা থেকে চারা পাবে, সেটা যদি আপনি আমাদের কৃষক ভাইদের বলতেন। ধন্যবাদ আপনাকে। কৃষক ভাইদের বলছি, আসলে যে জমিতে আপনি স্ট্রবেরি চাষ করবেন সেই জমিটিতে অবশ্যই উঁচা হতে হবে, দোআঁশ মাটি হতে হবে, যেটিতে আপনি ফুলকপি, বাঁধাকপি, আলু করার জন্য রেখেছেন। একটি পরামর্শ আপনাকে দেব যে যদি আপনি জমিটাকে সিলেকশন দিয়ে থাকেন যেখানে স্ট্রবেরি চাষ করবেন, তাহলে অবশ্যই সেটিকে এর 2-3 মাস আগে একটু ফাঁকা রাখতে হবে। চাষ করাটা ঠিক হবে না, অন্য ফসল দেওয়া যাবে না। ফ্রেশ জমিতে আপনি চাষ দিবেন। 3 থেকে, কৃষক ভাইদের বলছি অন্যান্য ফসলের মতো এটিও 3 থেকে 4টি বা 5টি চাষ দিয়ে ঢেলা গুঁড়া করে জমিটাকে সুন্দর করে তৈরি করবেন। আপনি সেই সময় কি কোনো ধরনের সার প্রয়োগ করবে মাটিতে? অবশ্যই এর কিছু সারের মাত্রা আমি বলে দেব, যেটি জি, স্যার। জমি তৈরি করার সময় মূলত স্ট্রবেরির জন্য আমরা কৃষক ভাইদেরকে বলে থাকি আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটির স্বাস্থ্য ভালো রাখার জি, জন্য। স্যার। এখানে আপনার জৈব সারের মধ্যে সবচেয়ে সস্তা পচা গোবর সার, খুব ভালো পচা যদি স্যার। গোবর সার থাকে সেটি কৃষকরা সস্তা এটি, এবং সকল কৃষকের বাড়িতেও এটা আছে, অথবা পাশের বাড়ি থেকে যাদের গরু আছে তাদের কিন্তু এই পচা গোবর সার পাবে, সেখান থেকে সস্তায় নিতে পারবে। আর অন্যান্য যে জৈব সারগুলো আছে সেগুলো কিন্তু একটু দামি হবে, বিশেষ করে ট্রাইকো কম্পোস্ট বলেন, ভার্মি কম্পোস্ট বলেন, বা অন্যান্য কম্পোস্ট বিভিন্ন কোম্পানিও বের করেছে, বাজারে পাওয়া যাচ্ছে, সেই কম্পোস্টের দাম কিন্তু একটু বেশি হবে। তো আমি ফার্মারকে বলবো ভাই আপনারা অবশ্যই পচা গোবর যেটি সেটি ব্যবহার করলে যথেষ্ট। এটি বিঘা প্রতি আমি একটা ডোজ দিয়েছি 40 থেকে 50 মণ, এটি খুবই সস্তা হবে, যেটি দিয়ে জমি চাষ করার সময় এটি আপনি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন। জমিটাকে আপনারা একদম ফিনিশ খুব সুন্দর করে তৈরি করবেন। তৈরি করে 2-4-5-7 দিন, ইভেন 7-8 দিন রাখতে হবে কিন্তু। রেখে তারপরে হলো অন্যান্য যে ফার্টিলাইজার যেগুলো আছে আপনার টিএসপি এবং মিউরেট অফ পটাশ, কিছু কিছু সময় বোরনের কথা আমরা বলে থাকি, জিঙ্কের কথা মূলত আমরা জিঙ্ক বলে থাকি, জিঙ্ক পার বিঘাতে 1 কেজি। এগুলো কি জমি তৈরির সময় ব্যবহার আপনার করতে হবে? টিএসপি যেটি সেটি অবশ্যই জমি তৈরির সময় না, শেষের দিকে চারা লাগানোর আগে তো বেড তৈরি করবে, বেড তৈরি করার আগে কিন্তু আপনার টিএসপির পুরাটাই এবং মিউরেট অফ পটাশ সার যেটা বলছি সেটার অর্ধেক পরিমাণ দেবে, এবং বোরন যে 1 কেজি বলছি পার বিঘাতে সেটা দিয়ে হলো জমি তৈরির শেষে চারা লাগানোর আগে যে সময়টা, ওই সময় গিয়ে আপনার স্যার এটা কি স্যার ধাপে ধাপে প্রয়োগ করতে হয়? প্রথম পার্টটা কিন্তু ধাপে ধাপের কোনো বিষয় নেই। একটি হলো গোবর সারটা দিচ্ছে ল্যান্ড তৈরি করা, ল্যান্ড তৈরি করে কিন্তু আপনার 3-4টা চাষ দেবে, এরপরে 7-8 দিন রাখবে, এরপরে গিয়ে কিন্তু আপনার এর মধ্যে বাইদিস্তান চারা সংগ্রহ করবে। এই 7 দিন পরে গিয়ে যখন সে লাগাবে তার আগে তো আবার একটা চাষ দিতে হবে, ফিনিশিং টাচ যেটি, সেইখানে গিয়ে আপনার টিএসপি ফসফেট যেটা, পটাশ যেটা, পুরা ফসফেট, অর্ধেক পটাশ এবং জিঙ্ক, এটি হলো শেষ চাষের সাথে দিয়ে দিতে হবে। এরপরে হলো আপনার বেড তৈরি করতে হবে, মোটামুটি 3 হাত চওড়া, আর জমিটা যতটুকু লম্বা আছে সেই পরিমাণ লম্বা অনুপাতেই বেডগুলো তৈরি করবে, কিছুটা উঁচু করে, অর্থাৎ 4 থেকে 6 ইঞ্চ উঁচা করে বেড তৈরি করবে। বেডগুলো তৈরি করার পরে তার মধ্যে আপনার হলো লাইন করবে 2টা করে, 2টা করে লাইন করবে, মানে সেই লাইনগুলো আবার 2 হাত দূরে লাইন করতে হবে, কারণ চারাগুলোকে তো 2 হাত দূরে দূরে লাইন করবে, এবং প্রতিটা লাইনের মধ্যে আপনার 1.5 থেকে 1.5 হাত দূরে দূরে হলো আপনার চারা লাগাবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে এখন আপনার কথা থেকেই বলি যে চারার কথা বলছিলাম, খামারিরা বা চাষিরা যারা হচ্ছে স্ট্রবেরি চাষ করবে তারা চারাটা কোথা থেকে পাবে? এটা একটি বড় প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। এটি একটি মেইন ইস্যু, যেটি ফার্মার যারা অনেক ফার্মার তো চাষ করছে, জি স্যার, যা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। মূলত ওই সমস্ত ফার্মার যারা প্রোগ্রেসিভ তারা কিন্তু আগের থেকে চাষ শুরু করেছে, তো সিজন শেষে গিয়ে যা গাছগুলো রেখে দিয়েছে সেগুলোকে তারা নার্সিং করেছে, কিছু গাছ থাকে এবং সেগুলো বর্ষাকালের শেষের দিকে গিয়ে সেগুলোর থেকে রানার বের হয়। এই যে আপনার অন্যান্য কচু জাতীয় যে গাছগুলো তাদের যে রানার বের হয়, স্ট্রবেরিতে আপনি দেখবেন আমাদের ছবিতে আছে রানার বের হয়, সেই রানারগুলো থেকে কৃষক ভাইরা চারা নিজেরাই তৈরি করে নেয়। এবং নতুন কোনো কৃষক চাষ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করে চারাটা নিয়ে আসতে হবে। যদি না পাওয়া যায় তাহলে অনেক টিস্যু কালচার ল্যাবরেটরি আছে বাংলাদেশে, সেই ল্যাবরেটরিগুলোর থেকে চারা নিয়ে আসতে পারে, সেগুলো একটু কস্টলি হয়, একটু দামি হয়। স্ট্রবেরি কি বীজ থেকে উৎপাদন করা সম্ভব, স্ট্রবেরি চারা? এইটি সম্ভব, কিন্তু কৃষক ভাইদের জন্য এটি অতটা উপযোগী হবে না। বীজ থেকেও হবে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার,
এটি করার চেয়ে বরং আমাদের যেহেতু শীতটা ছোট সংক্ষিপ্ত শীত হয়, যে কারণে এই ফার্মারকে অবশ্যই আপনার ওই অন্য কৃষকের কাছ থেকে রোগমুক্ত সুস্থ সবল চারা নিয়ে এসে লাগাতে হবে। প্রতিটা চারা খুব বেশি পড়ে না, 20 থেকে 30 টাকা করে পড়বে। আর যদি টিস্যু কালচারের চারা নিতে যায় তাহলে ল্যাবরেটরিতে Cost-টা আরো বেশি রাজশাহী পড়ে যাবে। বিশ্ববিদ্যালয় একটা ল্যাবরেটরিজ ওনারাও করে, এবং এসিআই কোম্পানি ওনারাও টিস্যু কালচার ল্যাব করেছে, সেখানেও তারা একটা স্ট্রবেরি চারা বিক্রি করে টিস্যু কালচার করে আর কি। সেটা একটু কস্টলি হবে, দামি হবে আর কি। আচ্ছা স্যার, স্ট্রবেরি চাষের ক্ষেত্রে কি, যেহেতু এটা বিদেশি একটা ফল, এক্ষেত্রে কি কোনো বিশেষ পরিচর্যা আছে? আপনি খুব ভালো বলেছেন, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি হলো যে চারা তো লাগানোর সময় একটা টেকনিক তো ফলো করতে হবে। চারা একটা ক্রাউন থাকে, গোড়া যেটা আর কি। জি স্যার। অবশ্যই সেই গোড়াটি কিন্তু একবার মাটির নিচে দেওয়া যাবে না। কারণ কি স্যার? এটি আসলে ওই গোড়া থেকে কিন্তু ওই যে নতুন করে যে রানার, নতুন করে চারা বের হওয়া, আচ্ছা। ফুল বের হওয়া, সেগুলো কিন্তু এক জায়গা থেকে হচ্ছে। জায়গাটা যদি মাটির নিচে দিয়ে দেন সেটি কিন্তু ক্ষতি হবে। এই জন্য এমনভাবে রাখতে হবে, মাটি বরাবর রাখতে হবে, বাট গোড়াটা শক্ত মাটির নিচে থাকবে, কিন্তু ক্রাউনটা জাস্ট সারফেস লেভেলে থাকবে। এটি ফার্মার Fruits-টা যাতে আমরা পাই। পেতে পারি সেটি আর কি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। চারা লাগানোর পরে ইমিডিয়েটলি আপনাকে পানি দিতে হবে। এরকম পর কয়েকদিন পানি দিতে হবে, 3 থেকে 4 দিন আপনার রেগুলার সকালে পানি দিতে হবে। আর চারা লাগানোর ক্ষেত্রে, যে কোনো ক্রপসে চারা লাগানোর ক্ষেত্রে হলো বিকেলবেলাটা হলো বেস্ট টাইম আসলে, দুপুরের পরে যখন আপনার রোদের তেজ কমে যায়, তখন কিন্তু যে কোনো ফসলেরই, শুধু স্ট্রবেরি না, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর চারাও কিন্তু বিকেলে রোপণ করাটা বেটার। চারা লাগানোর পরে পানি দেওয়ার পরে যে চর্চাগুলো লাগবে সেটি তো মূলত 1 মাস সময়ের মধ্যে শেষ করতে হবে, যেটি আপনার হলো যে একটা সার্টেন 15 দিন পর বাকি যে ইউরিয়াগুলো আছে, মিউরেট অফ পটাশ আছে, সেগুলো প্রয়োগ করতে হবে, সেচ দিতে হবে, আপনাকে আগাছা দমন করতে হবে। সেক্ষেত্রে পরিষ্কার একটা বিষয় আমি বলতে চাচ্ছি কৃষক ভাইদেরকে, আপনারা চারা লাগানোর পরে পানি দিবেন 2 থেকে 3 বার। তারপরে কিন্তু আপনাকে যে সারটা বাকি থাকলো আমাদের, সেটি 10 থেকে 15 দিন এবং 30 থেকে 35 দিন পরে, অর্থাৎ 2 বার বাকি সারটাকে 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। আর আপনার অনুরোধ থাকবে, সার প্রয়োগের আগে অবশ্যই জমি থেকে আপনার আগাছা দমন করবেন, তারপরে সার প্রয়োগ করবেন, এরপরে গিয়ে আপনার হলো সেচ দেবেন। সেচ দেওয়ার পরে আমি যেটা বলছি, 10 থেকে 15 দিন পরে একবার এবং 30 থেকে 35 দিন পরে একবার, 2 বারই কিন্তু এই কাজগুলো করতে হবে। 30 থেকে 35 দিন পরে যাওয়ার পরে আপনার কিন্তু মালচিং করে দিতে হবে, অর্থাৎ এই যে শুকনা খড় দিয়ে অথবা কচুরিপানা, এগুলো খুব সস্তা। আমরা কিন্তু গবেষণা করেছি দীর্ঘদিন এই কচুরিপানা, শুকনা পাতা, পলিথিন দিয়ে। তো পলিথিন দিয়ে মালচিং করলে এটির ফলাফল ভালো, কিন্তু এটি পরিবেশ দিক থেকে আবার মালচিংটা করা হচ্ছে যেন ফলটা মাটির সংস্পর্শে না যায়। এটি একটি পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কিন্তু মূলত মালচিং করলে যেটি আপনার হবে, মাটি থেকে আগাছা হবে না। আগাছা হলে তো অনেক লেবার খরচ হবে। তারপর মাটিতে ইরিগেশন দিয়েছি, মাটিতে ময়েশ্চারগুলো সহজে শেষ হবে না। এরপর আপনার এই মালচ ম্যাটেরিয়ালগুলো যেগুলো দিচ্ছি, স্ট্র এবং কচুরিপানা, এগুলো কিন্তু একসময় আবার সারই হবে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটি বলছেন তাপমাত্রা, গাছের গোড়ায় তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। খুব বেশি তাপমাত্রা কমে গেলেও সে কন্ট্রোল করছে। দেয়ারফর এটি মালচগুলো অনেকগুলো মাল্টিফ্যাক্টর কাজ করছে এখানে। ফাইনালি সেটি ফলটা যেহেতু খুবই আমরা ইনট্যাক্ট খাবো হলো একবার ফ্রেশ অবস্থায়, সো এই ফলটা যদি মাটিতে যায়, সয়েল বর্ন অনেকগুলো প্যাথোজেন থাকে। আমি পরবর্তীতে হয়তো আলাপ করবো যে মাটির বাহিত অনেকগুলো রোগ জীবাণু থাকে, যেগুলো যদি ফল মাটিতে চলে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ফলটা বিক্রি করার মতো থাকবে না। স্যার, আপনি কতগুলো মালচিং ম্যাটেরিয়ালের কথা বললেন, স্ট্র, পলিথিন, কচুরিপানা, এগুলো, কিন্তু আপনি এখন আমার কৃষক ভাইদের কোনটা সাজেস্ট করবেন, কোনটা ভালো? ধন্যবাদ আপনাকে। কৃষক ভাইদের বলছি, আসলে আমি 3টা মালচের কথা বলেছি। আমরা গবেষণা করতে গিয়ে তো অনেক ধরনের মালচিং ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি, কিন্তু সবগুলো তো কৃষক পর্যায়ে দেওয়া যাবে না বা দেওয়া ঠিকও হবে না। যেমন আমাদের গবেষণার ফলাফল পলিথিন মালচটাই ভালো, কিন্তু আপনাকে আমরা রিকমেন্ড করছি না। এই কারণে পলিথিন মালচের কিন্তু পরিবেশগত দিক থেকে অনেকগুলো সমস্যা আছে, যেটি আমরা রিকমেন্ড করব না। আপনি অবশ্যই স্ট্র মালচ ব্যবহার করবেন। যদি স্ট্র মালচ না পান, শুকনা কচুরিপানা ফাইন, এটা পাবেন নিশ্চয়ই। ওকে, যদি স্ট্র মালচ ব্যবহার করেন তাহলে এই সময়টা একটা সুবিধা হলো আপনার, এখন তো আমন ধান কাটছেন আপনারা, আমন ধানগুলো যখন আপনি মাড়াই করবেন তখন আটি বাঁধাই থাকবে। এই আটিগুলোকে আপনারা সুন্দর করে খুলে শুকিয়ে নেবেন ভালো করে। অবশ্যই ভালো করে শুকাতে হবে, কাঁচা স্ট্র দেওয়া ঠিক হবে না। কাঁচা কাঁচা খড় দিলে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যাবে আর কি। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, রোদে এই স্টকের শুকনা করে আবার সোজা অবস্থাতে কিন্তু আটি বেঁধে রাখবেন। জমিতে নেওয়ার পরে আমাদের স্লাইডে দেখা যাচ্ছে যে জমিতে নেওয়ার পরে কিন্তু আমরা স্ট্রগুলোকে
সুন্দর করে গাছের চারিদিক দিয়ে পুরো জমিটাকে ঢেকে দিচ্ছি শুকনা খড় দিয়ে। তবে আপনি এলোমেলো শুকনা যে খড় আছে সেটা কিন্তু ব্যবহার করাটা ঠিক হবে না, কারণ এতে করে হবে কি আপনি দেখা যাবে যে ফাঁকা থাকবে মাঝে মাঝে, এতে করে তাপমাত্রা কন্ট্রোল অথবা জমিতে যে আগাছা সেগুলো কিন্তু ফাঁকা জায়গাতে বের হয়ে যাবে। দেয়ারফর আপনাকে অবশ্যই খুব সুন্দর করে বেশ কয়েক ইঞ্চ উঁচু করে ঘন করে সেই সোজা স্ট্রটা দিয়ে আপনার হলো যে ঢেকে দিতে হবে, যাতে করে গাছের গোড়া থেকে যে ফুল বের হবে, ফল বের হবে, সেগুলো যাতে করে স্ট্রর উপরে এসে বসে থাকতে পারে। আমাদের ছবিতে দেখাচ্ছি আমরা। তাতে করে হবে কি জমিতে আপনার ফলটা মাটির সাথে যাওয়ার সুযোগ পেল না। কম্প্যাক্ট থাকার কারণে এখানে কিন্তু আগাছাও বের হওয়ার সুযোগ পাবে না, মাটির ময়েশ্চার সংরক্ষণ হবে এবং খুব বেশি তাপমাত্রা চেঞ্জ হলে সে কিন্তু তাপমাত্রা রেগুলেট করতে পারবে। এই সমস্ত কারণেই আমি স্ট্র মালচকে খড়ের সহজেই পাবে, সস্তা হবে। কৃষক, আমি যতটুকু জানি আমাদের ফার্মে আমরা 300 টাকা মন বিক্রি করি এই শুকনা খড়, খুবই সস্তা। স্যার আর কি কি রোগ হতে পারে এবং দমন পদ্ধতি কি? ধন্যবাদ। এই আপনার পাতা ঝলসানো ছাড়াও দেখা যায় যে যখন আপনি গাছগুলো বড় হচ্ছে হঠাৎ করে গাছের দুই একটা পাতা মরতে থাকে এবং পুরো গাছটাই একসময় মারা যায়। এটি আসলে ক্রাউন রড, যে ক্রাউনটা থাকে সেই ক্রাউনটা কিন্তু আপনার ছত্রাক দিয়ে আক্রান্ত হয়, গ্র্যাজুয়ালি গাছটা একসময় মারা যায়। এবং সেটিকে আমরা দমন করার জন্য ফার্মার ভাইদের বলছি, কৃষক ভাইদের বলছি যে অটোস্টিন যেটি পাওয়া যাচ্ছে বাজারে, এটি অ্যাভেলেবল আছে, সেটি আপনারা কৃষক ভাইদের বলবো যে 1 থেকে 2 গ্রাম অথবা 1.5 থেকে 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে আপনারা হলো যে 10 দিন পর 2 থেকে 3 বার আপনার জমিতে স্প্রে করবেন খুব ভালো করে। একটা বিষয় বলছি, যেটি ফুল যেহেতু আসছে 30 দিন 35 দিন পরে, ফল ধরছে 40 দিন পরে, নিশ্চয়ই এর আগে আপনার কিন্তু 2 থেকে 3 বার দেওয়া হয়ে যাচ্ছে এই ওষুধটা, তাহলে আর ক্রাউন রডটা হবে না। এছাড়াও কিন্তু আপনার ফল ধরার পরেও সমস্যা হলো যে ফলেও আবার কিছু ফল আপনার হলো যে ফুট রড, ফল পচা রোগ হয়ে যায়। তার জন্য আমরা প্রেসক্রিপশন দিয়েছি, আমাদের স্লাইডে আছে যে এখানে আপনার দেখা যাচ্ছে ব্যাভিস্টিন আছে, সেটি আপনি দিতে পারেন, টিল দিতে পারেন। সেগুলো দিলে এক্ষেত্রে আমি একটু ভয় পাচ্ছি, আপনারা ফল পাকার আগেই কিন্তু এগুলো দিয়ে দিবেন, এর আগে কিন্তু পরে কিন্তু দেওয়ার আমি রিকমেন্ড করব না, কারণ হলো যে এটি আপনার তো ফ্রেশ ফল আমরা খাই, সবাই খাবো, দেয়ারফর ফল হারভেস্ট করার বেশ আগেই কিন্তু এই ওষুধ দেওয়াটা আপনারা বন্ধ করে দেবেন, যেটি স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হবে। আপনাদের কাছে এটি অনুরোধ থাকবে আপনারা ফল পাকার আগেই সকল ওষুধ দেওয়ার প্রক্রিয়াটা শেষ করে ফেলবেন। প্রিয় দর্শক, আমরা স্যারের কাছ থেকে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে বিভিন্ন রোগবালাই সম্পর্কে জানলাম এবং এর দমন পদ্ধতিও জানলাম। এখন আমরা স্যারের কাছে জানতে চাইব যে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে ফলে কি কি ধরনের পোকার আক্রমণ ঘটে এবং এর দমন পদ্ধতি কি। স্যার প্লিজ আপনি যদি আমাদের দর্শকদের একটু বলতেন। ধন্যবাদ। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনাদের স্ট্রবেরি যখন আপনি লাগাবেন গাছ বড় হতে থাকবে, একটি বড় সমস্যা হয়ে যায় যে এই গাছগুলো যখন বড় হয় তখন কিন্তু আপনার পাতা খেকো কিছু পোকা আছে, লিফ ফিডিং ক্যাটারপিলার বলে থাকি আমরা। এই পাতা খেকো পোকাটাকে অবশ্যই আপনার দমন করতে হবে। এটি দমন না করতে পারলে অনেক সময় পাতা বেশি খেয়ে ফেললে গাছের ফলন তো টোটালি কমে যাবে। তো আমি যেটা ফার্মারকে বলবো, আপনারা রিপকর্ড বাজারে পাওয়া যায়, বাজারে যে কোনো কীটনাশকের দোকানে রিপকর্ড পাবেন, সেই রিপকর্ডটি নিয়ে 1 থেকে 1.5 মিলিলিটার ml পার লিটার 1 লিটার পানিতে দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো যে জায়গায় সেখানে আবার আগের মতোই 10 দিন পর 3 থেকে 4 বার আপনারা দিয়ে দিবেন। তো অবশ্যই ফল ধরার পরে আর এটি চেষ্টা না করাই ভালো, এর আগে আমাদেরকে এটি কন্ট্রোল করতে হবে। এছাড়াও আপনার স্ট্রবেরিতে কিছু মাইটের সমস্যা হতে পারে, এটি খুব কমই হয়। মাইট হলে সেটি আমরা এখানে দেখাচ্ছি যে ভার্টিমেক বাজারে পাওয়া যাচ্ছে, সেটিও আপনি কিনে ব্যবহার করতে পারেন। আপনাদের একটি সমস্যা হবে, ফল তো খুবই কালারফুল, রঙিন ফল। এটি মূলত ওই সময়টাতে, শীতকালের এই সময়টাতে অন্যান্য খাবার না থাকার কারণে বুলবুলি এবং কাক এই জাতীয়, আসলে বুলবুলি খুব বেশি আসে, খুব কালারফুল ফল হওয়ার কারণে এটি আপনার কৃষক ভাইদের বলছি এটি খুব ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় যে বিক্রি করার আগে আপনি তুলতে যাচ্ছেন, বাট কাক অথবা বুলবুলি সেটাকে ঠোকর দিয়ে এসে নষ্ট করে ফেলেছে। আপনাদের জন্য পরামর্শ হলো ওই নেটগুলো যেটি এই ধরনের পাখিকে প্রোটেক্ট করবে, সেই নেট দিয়ে আপনারা আপনার জমিটাকে ঘেরাও দিয়ে ফেলবেন। এতে কিছু খরচ হবে। একটি কথা মাথায় রাখবেন, আপনার কিন্তু স্ট্রবেরির ইনিশিয়াল প্রাইস অনেক হাই। আপনার 1 কেজি স্ট্রবেরি 600 টাকা বিক্রি করবে, তার মানে আপনার 2 কেজি স্ট্রবেরির দাম দিয়ে 1 বিঘা জমিতে কিন্তু আপনার হলো নেট দিতে পারবে, শেষ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপর এটি খুব সহজেই ফার্মাররা খুব সহজভাবেই নেবে, যেহেতু একটি লাভজনক ফল আর কি। তো আমি মনে করি যে এই সমস্ত প্রক্রিয়া যদি আপনার কৃষক অবলম্বন করে, নিশ্চয়ই খুব ভালো ফ্রেশ হেলদি স্ট্রবেরি তারা উৎপাদন করতে পারবে।
আমাদের কাস্টমারদের জন্য। স্যার, আপনার কাছ থেকে আমরা স্ট্রবেরি চাষের বিভিন্ন পদ্ধতির কথা শুনলাম, বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানলাম, এর দমন পদ্ধতি সম্পর্কেও জানলাম। এখন স্যার স্ট্রবেরি ফল মাঠে আছে, কখন আমরা স্ট্রবেরি ফলটা তুলবো? হারভেস্টিংয়ের সময়টা কখন? খুবই ভালো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা ফলেরই হারভেস্টিং টাইম আছে। আপনি যে কোনো সময় ইচ্ছে করলে কিন্তু হারভেস্ট করতে পারবেন না। আপনার কলা, আমের ক্ষেত্রে এক ধরনের প্রক্রিয়া, স্ট্রবেরির ক্ষেত্রে এক ধরনের প্রক্রিয়া। আমরা যেটি সায়েন্টিফিক্যালি এটি আপনার জন্য হয়তো একটু অসুবিধা হলেও আমরা বলি স্ট্রবেরি হচ্ছে নন ক্লাইমেট্রিক ফল, যেটিকে আপনার পাকা অবস্থায় তুলতে হবে। এটি অর্ধ পাকা, গড় পাকা, কম পাকা তুললে কিন্তু পরে এটি আর পরে আর পাকবে না। কিন্তু দেয়ারফর এটি যখন পুরো পেকে যায় তখন আমাদের ছবিতে দেখা যাচ্ছে যে ফুল মানে কমপ্লিটলি পাকা, তবে 90% পাকা হলেও লাল হলেও চলবে। আসলে স্ট্রবেরি ফল যখন ফুল ফল ধরে তখন কিন্তু সবুজ থাকে প্রথমে, না? এরপর আস্তে আস্তে কিন্তু যখন কালার হবে তারা কিন্তু আবার সাদা হয়ে যাচ্ছে। এটা হলো কালার চেঞ্জ, ভিতরে হয় কেমিক্যাল চেঞ্জ হয়। এরপরে গিয়ে কিন্তু সে পিঙ্ক হবে, তারপর আস্তে আস্তে লাল হতে থাকবে এবং একদম পুরো লাল হয়ে গেল তখন আপনার আমাদের ছবিতে দেখা যাচ্ছে প্রক্রিয়াটা সবুজ থেকে সাদা, সাদা থেকে পিঙ্ক, পিঙ্ক থেকে আবার লাল হয়ে যাচ্ছে। তো কৃষক ভাইদের বলছি আপনারা অবশ্যই যখন লাল হয়ে যাবে তখন আপনারা হারভেস্ট করবেন এবং হারভেস্ট করার পরে এর পরের কাজটাই হলো আমাদের এখনও গবেষণা চলছে আসলে কীভাবে নিখুঁতভাবে এই ফলগুলোকে আপনারা বাজারজাত করবেন, সে কাজগুলো এখনও চলমান। তবে আমরা আমাদের গবেষণায় কিছু কাজ করেছিলাম যে কিভাবে হারভেস্ট করলে এবং সেটি প্যাকিং করে যদি বাজারে নেওয়া যায় তাহলে এগুলোর চাহিদা খুব বেশি থাকে, কাস্টমার খুব সহজে এগুলো কিনে নিতে পারে। এবং আমরা কিছু ব্যাগের ব্যবহার করেছিলাম, প্লাস্টিকের ছোটো ছোটো প্যাকেটের মধ্যে। আমরা আমাদের ছবিতেও দেখেন যে আমরা কিন্তু এখানে কাজ এভাবেই করেছি এবং আমাদের কিছু প্যাকেট করে আমাদের লোকাল মার্কেটে, আমাদের কেয়ার মার্কেটে আমরা চেষ্টা করেছি যে কত দ্রুত এই প্যাকেট করলে এটা মানুষ, আমাদের কাস্টমার যারা আছে, কনজিউমার যারা আছে, এরা খুব দ্রুত কিন্তু এই প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে। আমি 250 গ্রাম করে প্যাকেট করেছিলাম, প্রতিটা প্যাকেট 200 টাকা করে বিক্রি করতে পেরেছিলাম অল্প সময়ের মধ্যে। 10 মিনিটের মধ্যে আমার প্যাকেট শেষ হয়ে গিয়েছিল। দেখেই খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। নিঃসন্দেহে। তো এই ধরনের যদি আমরা প্রক্রিয়া করতে পারি, এটি করার জন্য অবশ্য কৃষক পারবে না, কৃষক ভাইদের এখানে মাঝখানে অন্য একজন ব্যবসায়ীকে আসতে হবে যে কৃষকের কাছ থেকেই কিনে নেবে এবং সুপার মার্কেটগুলোতে সে পৌঁছে দেবে। আর কৃষক যদি সরাসরি সুপার মার্কেট দিতে তো খুবই ভালো, সেক্ষেত্রে তো মাঝখানের মধ্যে সত্যভোগীদের হাত থেকে বের হতে পারলে কনজিউমাররা কিছুটা কম দামে হলে এই ফলটা খেতে পারবে। স্যার, এই পর্যায়ে আমার জানার ইচ্ছা যে কৃষকরা স্ট্রবেরি ফল মাঠ থেকে কতদিন যাবত তুলতে পারবে? ধন্যবাদ আপনাকে। আসলে কৃষক ভাইরা নিশ্চয়ই জানেন যে এটি ডিসেম্বর, যদি আমরা অক্টোবর নভেম্বরে লাগিয়ে ফেলে ডিসেম্বরের দিকে ফুল আসলো, এই ফলটা কিন্তু পাবেন আপনারা জানুয়ারি মাসে পাবেন। জানুয়ারি থেকে এর পিক সিজন আছে, জানুয়ারি থেকে পুরো জানুয়ারিটাতেই পিক সিজন থাকবে, ফেব্রুয়ারির দিকেও ভালো থাকবে, মিড অফ ফেব্রুয়ারি থেকে গ্র্যাজুয়ালি কমবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মিড অফ মার্চ, অর্থাৎ যতদিন শীতকালটা থাকছে, শীত যতক্ষণ থাকবে। আচ্ছা, এরপরে যখন শীত চলে যাবে গরম বাড়তে থাকবে মার্চের শেষ থেকে শুরু করে। গরম বাড়লে প্রোডাকশন একেবারে একসময় গিয়ে বন্ধই হয়ে যাবে, মার্চ এপ্রিল মাসে গিয়ে বন্ধ হয়ে যাবে। ফুল ফুটলেও ফল ধরবে ছোট বা ফল ধরবে না, মে জুন মাসে গিয়ে আর কোনো রকমের ফুল ফল হবে না আর কি। সো আপনার ডিসেম্বরে ফুল, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত 3 মাস ধরেন, 3 মাস পেতে পারে ফল, সমস্যা হবে না। স্যার, তাহলে কৃষক ভাইরা যেহেতু 3 মাস যাবত ফলটা পাচ্ছে, সেই ক্ষেত্রে স্যার কৃষকরা কিরকম লাভবান হয়, বা আপনি যদি জমি হিসাব করে বলেন যে বিঘা প্রতি কতটা তারা লাভ করতে পারে? খুব ভালো পয়েন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটি ইম্পর্টেন্ট, কৃষক ভাইদের বলছি, আপনারা তো আসলে লাভজনক না হলে কোনো ফসলই কৃষক চাষ করতে চাইবে না বা কোনো টেকনোলজি কৃষক নেয় না। আমরা সবাই জানি, এটি আমাদের সবারই কিন্তু জানা আছে, কৃষক ভাইরা লাভ পেলে যে টেকনোলজি লাভ পাবে সেটি কিন্তু গ্রহণ করে। স্ট্রবেরি একটি লাভজনক আপনাকে বলছি এই কারণে যে আপনাকে যদি আমি হিসেব দিই, 1 বিঘা জমিতে আমরা যে দূরত্বের কথা বলেছি, 2 হাত দূরে দূরে লাইন এবং 1.5 হাত দূরে দূরে, 1 থেকে 1.5 হাত দূরে দূরে আপনি গাছ লাগালেন, তাহলে 1 বিঘা জমিতে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 5,000-এর মতো আপনি চারা লাগাতে পারবেন। এখন এই 5,000 চারা লাগালে সবগুলো তো আর বাঁচবে না, আপনিও জানেন, সবাই জানে, এখানে 4,500 চারা গাছ বাঁচবে। এবং এই 4,500 চারা গাছে যদি আমরা ধরি, আমাদের গবেষণায় দেখা গেছে যে আমরা প্রতি গাছে 300 থেকে 400 গ্রাম পাওয়া যায় প্রতি গাছে। 400 গ্রাম যদি ধরি তাহলে আপনার দেখা যায় যে 4,500 গাছের মধ্যে 400 গ্রাম করে হিসেব করলে প্রায় 1800 কেজি, 1.8 টন দেখা যাচ্ছে পার হেক্টরে। তো 1800 কেজি পাচ্ছে পার বিঘাতে। তো এই 1800 কেজি আপনারা যদি পিক সিজনে খুব বেশি দাম, আপনারা নিজেরাও জানেন, কিন্তু আমি যদি অ্যাভারেজ টাইমটা ধরি, যখন সিজন শুরু থেকে বেশি দাম গ্র্যাজুয়ালি কমে,
পিক সিজনে কমে যায়, যতই কমুক তারপরে কিন্তু ফার্মার্স ফিল্ডে পিক সিজনে 300 থেকে 400 টাকা কেজি, একদম যখন বেশি হয়ে যায় তখন 200 টাকা কেজি। আমি অ্যাভারেজ করে নিয়ে আসি 300 টাকা পার কেজি, তাহলে কিন্তু 3-18 যত হয় কত হয় সেই পরিমাণ 5 লাখের উপরে কিন্তু হচ্ছে দাম 1 বিঘা জমিতে। শুধু তাই নয়, ফার্মার কিন্তু এই গাছগুলো থেকে পরে শেষের দিকে গিয়ে কিন্তু আবার চারাও বিক্রি করবে। আপনার যে চারা বের হবে রানার থেকে, সে চারাগুলো বিক্রি করেও প্রায় 50,000 থেকে 1 লাখ টাকা বিক্রি করে। তাহলে সেটা এক্সট্রা আরেকটা লাভ অ্যাডিশনাল লাভ হচ্ছে। তার মানে আপনার খরচ বাদ দিলে দেখা যায় যে পার বিঘা জমিতে 4 থেকে 5 লাখ টাকা কিন্তু প্রফিট করতে পারবে ফার্মার এই 3 মাসে 4 মাসের মধ্যে। যে কারণেই বলছি যে একটি খুবই লাভজনক, যদি ইনিশিয়াল কস্ট একটু হাই, চারার দাম হাই থাকে, স্যার বেশি আমি থাকে। এটাই একটু জানতে চাচ্ছিলাম যে তাহলে বিঘা প্রতিতে তাদের খরচটা কত হচ্ছে এবং তারা কত টাকা পাচ্ছে এবং নেট তাদের প্রফিটটা কত থাকছে। ফাইন, খুবই ভালো বলছেন। আপনারা জানেন হয়তো কৃষক ভাইরা চারা কিন্তু, যারা নতুন কৃষক ভাই তারা নতুন অন্য ফার্মারের কাছ থেকে চারা নেবেন, সেই চারাগুলো মূলত আমি কিন্তু বলে আসছি একবার প্রায় 25 থেকে 30 টাকা বা 20 টাকাতেও পাওয়া যায়। ইভেন সিজন যখন শেষের দিকে তখন চারাগুলো 10 টাকাতেও পাওয়া যায়। আমি ধরে নিচ্ছি যখন লাগাবে তো আর্লি টাইমে লাগাবে, 25 থেকে 30 টাকা যদি হয়, আপনার 5000 চারা, 1.5 লাখ টাকার মতো চারার দাম পড়ছে। আর বাকি যে খরচগুলো আছে, স্ট্র কত টাকা লাগে, সার কিছু লাগবে, সব মিলিয়ে লেবার খরচ দিয়ে প্রায় 35 বা 40,000, তার মানে 1,80,000 বা 1,90,000 টাকা খরচ হচ্ছে। আর উনি কিন্তু আমি বলছি যে স্ট্রবেরি সহ চারা সহ বিক্রি করে প্রায় 5.5 থেকে 6 লাখ টাকা। তো 6 লাখ টাকার থেকে আপনার যদি 2 লাখ টাকাও বাদ দিই, তাহলে কিন্তু 4 লাখ টাকা নেট প্রফিট অ্যাট দ্য এন্ড থাকছে। আর সময়টা তাহলে চাষ করার সময়টা টোটাল কত লাগছে? চাষ করার সময়টা হচ্ছে, আপনি যদি আমি ধরি যে চাষ থেকে শুরু করে হারভেস্টিং শেষ পর্যন্ত, তো আমাদের 4 মাস সময় হচ্ছে এখানে। তো 1 বিঘা জমি থেকে 4 মাস সময়ে 3 থেকে 4 লাখ টাকা কিন্তু নেট প্রফিট, যেটি অন্য কোনো ক্রপে কিন্তু সাধারণত সম্ভব হয় না। তো ফার্মাররা মূলত একটু ভয় পাচ্ছে যে চারার দামটা বেশি, সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবিলিটি নেই, দেয়ার ফর অনেক সময় কৃষক ভাইরা একটু বিরত থাকতে চায়। তবে খুব পটেনশিয়াল ক্রপ বাংলাদেশের জন্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আমরা জানতে পারলাম। আপনাকেও ধন্যবাদ এবং অ্যাগ্রো-8কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা স্ট্রবেরি চাষের কলাকৌশল সম্পর্কে জানলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, স্ট্রবেরি ফলটি যতটা সুন্দর, এটির উৎপাদন যদি সঠিকভাবে করা যায় তাহলে কৃষক ভাইয়েরা অধিক লাভবানও হতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাগ্রো-8-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। যদি বাজে বাজবে সারা বাংলাদেশ, খামারি যদি হাসে হাসবে প্রিয় বাংলাদেশ।